বছরটা ছিল ১১৮৭। ক্রুসেডারদের হাত থেকে জেরুজালেমের পতন। এটা তো একটা বিরাট ঐতিহাসিক ঘটনা, তাই না? কিন্তু ইতিহাসটা যেভাবে লেখা হয়েছে তার পেছনের গল্পটা আরও বেশি ইন্টারেস্টিং। চলুন আজ আমরা সেই ভেতরের কাহিনীটাই জানার চেষ্টা করি। তো গল্পটা শুরু হচ্ছে ১১৮৮ সালের ৪ জুলাই। হাত্তিনের সেই বিখ্যাত যুদ্ধ, যেখানে সালাদিনের বাহিনীর হাতে ক্রুসেডারদের বিশাল সেনাবাহিনী একেবারে ধূলিসাৎ হয়ে যায়। বলা যায় এই একটাই যুদ্ধ ক্রুসেডারদের রাজ্যের ভবিষ্যৎ লিখে দিয়েছিল। ব্যাপারটা কিন্তু শুধু একটা সামরিক পরাজয়ের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। আসল নাটক তো শুরু হলো এরপর। কেন হারতে হলো? এই পরাজয়ের জন্য দায়ী কে? এই একটা প্রশ্নকে ঘিরে ইতিহাসের পাতাতেই যেন আর একটা যুদ্ধ শুরু হয়ে গেল। আচ্ছা, তাহলে একটু গভীরে যাওয়া যাক, কি বলেন? সত্যি বলতে সালাদিন আক্রমণ করার অনেক আগে থেকেই ক্রুসেডারদের রাজ্যটা ভেতর থেকে একেবারে ফাঁপা হয়ে যাচ্ছিল। নিজেদের মধ্যে ক্ষমতার লড়াইয়ে তারা জর্জরিত ছিল। পার্থক্যটা আসলেই চোখে পড়ার মতো। একদিকে দেখুন সালাদিনের বাহিনী, একজন নেতার অধীনে পুরো ঐক্যবদ্ধ আর দারুণ সুশৃঙ্খল। আর অন্যদিকে ক্রুসেডাররা, তাদের নেতৃত্ব ছিল পুরোপুরি বিভক্ত। রাজা গাই, রেমন্ড অফ ত্রিপোলি, এদের নিজেদের মধ্যে এমন ঝগড়া চলছিল যে তারাই নিজেদের সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়িয়েছিল। এই টাইমলাইনটা দেখলে অবাক হতে হয় যে সবকিছু কত দ্রুত ঘটে গেল। ভাবুন একবার, ১১৮৮ সালে রাজা গায় ক্ষমতা দখল করলেন, আর সেখান থেকে যে বিভেদটা শুরু হলো সেটা মাত্র ২ বছরেরও কম সময়ে হাত্তিনের যুদ্ধ আর তারপর জেরুজালেমের আত্মসমর্পণে গিয়ে শেষ হলো। জাস্ট ২ বছর। সংখ্যাটা একবার কল্পনা করুন তো, প্রায় ১ লক্ষ মানুষ, যাদের বেশিরভাগই নারী, শিশু আর শরণার্থী, সবাই জেরুসালেম শহরে আটকা। কারণটা কি? কারণ হাত্তেনের যুদ্ধে রাজ্যের সব সৈন্য হয় মারা গেছে, নয়তো বন্দী। শহরটা রক্ষা করার মতো আর কেউ ছিল না। বোঝাই যাচ্ছে আত্মসমর্পণের সময় পরিস্থিতি কতটা ভয়াবহ হতে পারত। কিন্তু একটা প্রশ্ন মাথায় আসতেই পারে, তাই না? এত ডিটেলস আমরা জানলাম কিভাবে? ওয়েল, এর বেশিরভাগ তথ্যই এসেছে এমন একজনের কাছ থেকে যিনি পুরো ঘটনাটা নিজের চোখে দেখেছেন। কিন্তু তার কথা কি আমরা চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারি? তার বয়ান কি সত্যিই নিরপেক্ষ ছিল? চলুন এবার তাহলে গল্পের পেছনের আসল গল্পকারের সাথে পরিচয় করা যাক। আমাদের এই গল্পের কথক হচ্ছেন আর্নল। তিনি কে ছিলেন? তিনি ছিলেন ব্যালিয়ান অফ ইবেলিনের স্কোয়ার, অনুচর। আর এই ব্যালিয়ান ছিলেন সেই সময়ের একজন অসম্ভব প্রভাবশালী অভিজাত। ব্যালিয়ান যেহেতু ঘটনার একেবারে কেন্দ্রে ছিলেন, আর্নলও ছায়ার মতো তার সাথেই থাকতেন। ভেতরের সব খবর তার কাছে ছিল। আর এখানেই আসল টুইস্ট। ইতিহাসবিদ পিটার অ্যাডোবরি বলছেন, আর্নলের লেখাটা আসলে স্রেফ ইতিহাস ছিল না। এটা ছিল তার প্রভু ব্যালিয়ান অফ ইবেলিনের সম্মান বাঁচানোর একটা নিখুঁত পরিকল্পনা। অন্য কথায় এটা ছিল একটা অ্যাপোলজিয়া বা আত্মপক্ষ সমর্থন। অ্যাপোলজিয়া শব্দটা বেশ ভারী শোনালেও এর মানেটা কিন্তু সহজ। সোজা কথায়, নিজের বা অন্য কারো কাজের পক্ষে সাফাই গাওয়ার জন্য যে আনুষ্ঠানিক লেখালেখি করা হয় সেটাই অ্যাপোলজিয়া। আর আর্নল্ড ঠিক এই কাজটাই করছিলেন তার প্রভুর জন্য। বেশ, তাহলে যদি আর্নলের লেখাটা একটা ডিফেন্সই হয়, তাহলে প্রশ্ন ওঠে তিনি ব্যালিয়ানকে ঠিক কি থেকে বাঁচানোর চেষ্টা করছিলেন? কি এমন করেছিলেন ব্যালিয়ান? চলুন এবার তাহলে ব্যালিয়ানের বিরুদ্ধে ওঠা এক একটা অভিযোগ আর আর্নলের চতুর জবাবগুলো মিলিয়ে দেখা যাক, কিভাবে তিনি পুরো গল্পটাকেই ঘুরিয়ে দিয়েছিলেন। প্রথমেই আসা যাক ১ নম্বর অভিযোগে, বিশ্বাসঘাতকের সাথে বন্ধুত্ব। ব্যালিয়ানের রাজনৈতিক পার্টনার ছিলেন রেমন্ড অফ ত্রিপোলি, যাকে অনেকেই একদম দেখতে পারত না, বিশ্বাসঘাতক বলতো। আর্নল্ড কি করলেন? তিনি পুরো দোষটা চাপিয়ে দিলেন রাজা গায়ের ঘাড়ে। তার যুক্তি ছিল, রাজা গাই নিজেই তো অন্যায়ভাবে ক্ষমতা দখল করে বিভেদ তৈরি করেছেন, সুতরাং রেমন্ড আর ব্যালিয়ানের জোটটা আসলে রাজ্যের ভালোর জন্যই ছিল। এরপর দ্বিতীয় অভিযোগ, আত্মসমর্পণের দায় কার? সে সময় পোপ থেকে শুরু করে সব ধর্মযাজক এক সুরে বলছিলেন, জেরুজালেমের মানুষের পাপের ফল এই পতন। এখন আত্মসমর্পণের দরাদরিটা তো করেছিলেন ব্যালিয়ান, তার দায়টা তার কাঁধেও আসে। আর্নল্ড এখানে একটা মাস্টার স্ট্রোক দিলেন।
তিনি বললেন, হ্যাঁ ঠিকই, পাপের কারণেই পতন হয়েছে, তবে সেটা সাধারণ মানুষের পাপ নয়, শহরের দুর্নীতিগ্রস্ত পাদ্রীদের পাপ। তবে সবচেয়ে সেন্সিটিভ অভিযোগটা ছিল গরিবদের নিয়ে। বালিয়ানের করা চুক্তিতে ধনীরা টাকা দিয়ে ছাড়া পেয়ে গেল, কিন্তু প্রায় 15,000 গরিব মানুষ দাসে পরিণত হল। এটা তো বিশাল একটা অভিযোগ। আর্নল এখানে গল্পটাকে পুরো 180 ডিগ্রি ঘুরিয়ে দিলেন। তিনি বললেন, ব্যালিয়ান এই চুক্তিটা না করলে সালাদিন হয়তো শহরের সবাইকে মেরে ফেলতেন। মানে ব্যালিয়ান আসলে একজন হিরো, যিনি 1 লাখ মানুষকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছেন। কিন্তু আর্নল তার প্রভুকে হিরো বানালেও সবাই কিন্তু সেটা মেনে নেয়নি। যেমন ধরুন তৃতীয় ক্রুসেডের আরেকজন লেখক অ্যামব্রয়েস, তিনি ব্যালিয়ানকে কি বলেছেন জানেন? গবলিনের চেয়েও বড় মিথ্যাবাদী। বোঝাই যাচ্ছে ব্যালিয়ানকে নিয়ে তখন ভালোই বিতর্ক ছিল। তো একটা প্রশ্ন জাগে, আর্নলের এই একপেশে কিন্তু দারুণভাবে লেখা গল্পটা কিভাবে শেষ পর্যন্ত আসল ইতিহাস হয়ে গেল? চলুন সেই যাত্রাটা একবার দেখি। ধারণা করা হয় আর্নল তার এই লেখাটা লিখেছিলেন তৃতীয় ক্রুসেডের সময়। কেন? কারণ তখন পশ্চিম থেকে নতুন ক্রুসেডাররা আসছিল, আর তাদের মাথায় 1187 সালের ঘটনা নিয়ে ছিল এক গাদা ভুল ধারণা। আর্নল চেয়েছিলেন সেই ভুল ধারণাগুলো ভাঙতে, আর অবশ্যই তার প্রভুর একটা ক্লিন ইমেজ তৈরি করতে। বলতে পারেন এটা ছিল সেই যুগের একটা পলিটিক্যাল স্পিন। এই জার্নিটা দেখলে বোঝা যায় কিভাবে একটা গল্প প্রায় 900 বছর ধরে টিকে থাকে। দেখুন, প্রথমে আর্নলের লেখাটা হয়ে গেল অন্য ঐতিহাসিকদের জন্য একটা সোর্স। এরপর তো আরও বড় ঘটনা ঘটল। বিংশ শতাব্দীতে এসে স্যার স্টিভেন র্যানসিম্যানের মতো বিখ্যাত ইতিহাসবিদরাও তার বইতে এই গল্পটাকে প্রায় সত্যি বলে চালিয়ে দিলেন। আর ব্যাস, এভাবেই একজন স্কোয়ারের লেখা তার প্রভুর ডিফেন্স হয়ে গেল জেরুজালেম পতনের অফিসিয়াল ইতিহাস। তাহলে শেষ পর্যন্ত আমরা কি দেখলাম? ইতিহাসের এত বড় একটা ঘটনা, আর সেটা নিয়ে আমাদের আজকের যে ধারণা, তার ভিত্তিটা কিন্তু আসলে সেই উত্তাল সময়ে লেখা একটা ডিফেন্স পেপার। এটা শুধু ঘটনার রেকর্ড নয়, তার চেয়েও বেশি। এটা ছিল একজনের সম্মান বাঁচানোর মরিয়া চেষ্টা। তো শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই, আমরা যে ইতিহাস পড়ি বা জানি, তার কতটুকু আসলেই ফ্যাক্ট, আর কতটুকু প্রায় 900 বছর ধরে চলতে থাকা কোনো একটা যুক্তিতর্কের প্রতিধ্বনি? ব্যাপার তো ভাবার মতো, তাই না? আজকের মতো আলোচনা এখানেই শেষ করা যাক।